নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন প্রবীর প্লাসের প্রবচন অনুষ্ঠান। সুপ্রিম কোর্টের একটি নির্দেশে লজ্জার হাত থেকে বেঁচে গেল ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখা। কেন বলছে এ কথা একটু একটু করে সব বলবো। আজকের ভিডিও অত্যন্ত ছোট্ট হবে, কিন্তু ভিডিওটা পুরোটা শুনবেন। সুপ্রিম কোর্টের মানে নির্দেশে বঙ্গ বিজেপির যে লজ্জাজনক একটা পরিস্থিতিতে পড়তে চলেছিল, সেটা আপনারা নিশ্চয়ই এতক্ষণে ধরে ফেলেছেন। কি কারণ সুপ্রিম কোর্ট বলেছে এই যে ইনসেনটিভ রিভিউ হচ্ছে বা রিভিশন হচ্ছে ভোটার লিস্টে, তাতে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডকে গ্রাহ্য করতে হবে। অর্থাৎ ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ দিতে হলে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডকেও মান্যতা দিতে হবে নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশন নেমেছিল এনআরসি করতে, বকলমে ভারতীয় জনতা পার্টির দালালি করতে। সেটা কিন্তু সুপ্রিম কোর্ট ধরে নিয়েছে। এডিআর এবং বেশ কয়েকজন সাংসদ, তৃণমূলের মহুয়া মৈত্র, তারা সুপ্রিম কোর্টের দরজা খটখট করতেই সুপ্রিম কোর্ট কিন্তু নড়ে চড়ে বসেছে এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে 11টা কাগজ চাওয়া হচ্ছিল বিহারে, এই যে ইন্টেন্সিভ রিভিউ নামে বা রিভিশনের নামে, সেই ইন্টেন্সিভ রিভিশনের নামে যে 11টা কাগজ চাওয়া হচ্ছিল, সেই কাগজগুলো অনেকেরই নেই। বিচারপতিদের মধ্যে একজন তো বলেই বসতেন, আমার কাছেও নেই। অর্থাৎ এই যে জন্মের প্রমাণপত্র বা বাবা মায়ের জন্মের প্রমাণপত্র, জমি বাড়ির দলিল, মাধ্যমিকের শংসাপত্র, এই যে এইগুলো সবাই মাধ্যমিক পাস করে না, মাধ্যমিক পর্যন্ত পৌঁছতে পারে না, সবার জমি বাড়ি নেই। বাড়ির মানে জমি বাড়ি ছেড়ে দিন, জন্মের শংসাপত্র সেটা আমার নিজেরই নেই। যে সময় আমি জন্মেছিলাম 1970 সালে, সেই সময়ে জন্মের প্রমাণপত্র বা বার্থ সার্টিফিকেট যেটা দেওয়া হতো, সেটা দেওয়া হতো হাতে লিখে। একটা ছাপানো ফর্ম ছিল, তাতে হাতে লিখে দেওয়া হতো। সে হাতে লেখা কবেই উঠে গিয়েছে, নিপ পেনের কালিতে লেখা, সে লেখা কবেই উঠে গিয়েছে। তারপর কাগজটা একটা সময় ঝরঝরে লড়ঝড়ে হতে হতে কাগজটাই আর অস্তিত্ব নেই। তার মানে কি আমি ভারতীয় নাগরিক নই? আমি কি ভারতবর্ষে জন্মাইনি? তো এইরকম বহু কাগজ চাওয়া হচ্ছিল, যেটা দেশের মানুষের পক্ষে দেওয়া একেবারেই অসম্ভব ছিল। পাসপোর্ট চাওয়া হচ্ছিল। ভারতবর্ষের কত শতাংশ মানুষের কাছে পাসপোর্ট আছে? হয়তো আমার আপনার কাছে আছে, কিন্তু যে প্রান্তিক মানুষগুলো গ্রামে থাকেন, তারা পাসপোর্ট করেন। এই যে অবান্তর কিছু কাগজ চাওয়া হয়েছিল, তার বিরুদ্ধেই কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে না, ভোটার কার্ড, আধার কার্ডকে মান্যতা দিতে হবে, রেশন কার্ডকে মান্যতা দিতে হবে। কেন? কারণ তাহলে আধার কার্ডের যৌক্তিকতাটা কি? আধার কার্ড, প্যান কার্ড কি শুধু ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য, মোবাইল কানেকশন নেওয়ার জন্য? আর কি কোনো, যদি একটা লোক আধার কার্ড করে এবং এদেশে ব্যাংক অ্যাকাউন্ট করতে পারে প্যান কার্ড করে এবং মোবাইল কানেকশন নিতে পারে, বিদেশ থেকে এসে তাহলে এগুলো করা যায়। বিদেশ থেকে আসার ব্যাপারে বিদেশ করে বিশেষ করে বাংলাদেশের কথা বলা হচ্ছে। বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এইসব এলাকায়, মেঘালয় এইসব এলাকায় প্রচুর অবৈধ অনুপ্রবেশকারী ঢুকেছে, এটা বাস্তব সত্য। সরকারের হিসেবে সেটা প্রায় 2 কোটি। এই 2 কোটি অনুপ্রবেশকারীকে কেন রুখতে পারলো না আমাদের স্বরাষ্ট্র দপ্তর? কারণ স্বরাষ্ট্র দপ্তরের কাজই তো বর্ডার পাহারা দেওয়া, তারা সেই কাজে ব্যর্থ। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথমে পদত্যাগ চাওয়া উচিত ছিল। স্বরাষ্ট্র দপ্তর যখন ব্যর্থ হয়, তখন স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হয়। কিন্তু এনারা তো আবার দেহত্যাগের আগে পদত্যাগ করেন না। পদত্যাগ নিয়ে একটা বিশেষ অনুষ্ঠান করব আজ রাত 8টায়, দেখতে ভুলবেন না। যাই হোক, আমরা যেটা বলছিলাম যে এই যে এতগুলো 11টা কাগজ চাওয়া হয়েছে, বহু মানুষের কাছে নেই। দেখুন, বন্যাপ্রবণ এলাকায় মানুষ কাগজ বাঁচাবে না জীবন বাঁচাবে? সেখানে বহু কাগজ ধুয়ে চলে যায়, জলে ভেসে যায়, কারোর বাড়ির অগ্নিকাণ্ডে কাগজ পুড়ে যায়, এরকম বহু ঘটনা ঘটেছে। তারা কোত্থেকে কাগজ দেবে? বলা হচ্ছে, মানে হয়েছিল যেটা, যে 30 দিনের মধ্যে বিহারে এটা করতে হবে, কারণ বিহারের নির্বাচন সামনে। 30 দিনের মধ্যে এই যে প্রায় 7.5 কোটি 8 কোটি মানুষের কাছে নথিপত্র চাওয়া, তা পরীক্ষা করা, তারপর সেটা ফাইনাল ভোটার লিস্ট করা। ফাইনাল ভোটার লিস্ট হলেই শেষ নয়, সেই ভোটার লিস্ট চ্যালেঞ্জ হতে পারে। ধরুন আপনার নাম বাদ গেল, আপনি তো চ্যালেঞ্জ করবেন, কিন্তু চ্যালেঞ্জ করে আপনার যখন নাম উঠবে, ততদিনে ভোট পেরিয়ে যাবে। একজন নাগরিকেরও ভোটাধিকার কেড়ে নেওয়ার অধিকার কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন কাউকে দেওয়া হয়নি।
আর সবচেয়ে বড় ব্যাপারটা কি, যেটা আদালত বলছে, যে নির্বাচন কমিশনের কোনো এখতিয়ারই নেই কারোর নাগরিকত্ব পরীক্ষা করা, তারপরেও তারা নাগরিকত্ব যাচাই করছে। এই যে ইন্টেনশন রিভিউ হচ্ছে বা রিভিশন হচ্ছে, এটা দরকার। এটা প্রতি 10 বছর হওয়া অন্তর, মানে প্রতি 10 বছর অন্তর হওয়াটা উচিত, যে একদম পুরো ভোটার লিস্ট নতুন করে বানাতে হবে, এটা উচিত। কিন্তু এই উচিতের কাজের আড়ালে আসলে যে এনআরসি লাগু করা হচ্ছে, এটা কিন্তু বিরোধী দল ধরে ফেলেছে। রাহুল গান্ধী ধরেছেন, তৃণমূল কংগ্রেস ধরেছে, তেজস্বী যাদব ধরেছে, এবং এলিআরের যারা সদস্য তারাও কিন্তু ধরে ফেলেছে। তারা সুপ্রিম কোর্টের দরজার পৌঁছতেই সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড, এই তিনটেকে মান্যতা দিতে হবে নাগরিকত্বের পরিচায়ক হিসেবে। দেখুন, আমাদের দেশে এমন কোনো কার্ড নেই। আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, আছে, অনেক কিছু আছে, কিন্তু এমন কোনো কার্ড নেই যেটা দিয়ে আপনি নাগরিকত্ব প্রমাণ করতে পারেন। এমন একটা কার্ড থাকা নিশ্চয়ই দরকার ছিল, যার মধ্যে একসাথেই, এখন তো ডিজিটালের যুগ, একসাথেই প্যান কার্ড থাকবে, আধার কার্ড থাকবে, ভোটার আইডি থাকবে, সব কিছু, ড্রাইভিং লাইসেন্স থাকবে। যারা ড্রাইভিং করতে চান তাদেরও সেখানে একটা অপশন থাকা উচিত যে ড্রাইভিং লাইসেন্স তার আছে কিনা। একটা কার্ড নিয়ে ঘুরলেই সব হয়ে যায়, এই দেশের নাগরিকত্বে প্রমাণ করা যায়। কিন্তু আমাদের দেশের সরকার, কোনো সরকারই একটা কার্ড কখনো করেনি। এর পেছনেও কারণ আছে, যে একাধিক কার্ড থাকলে আপনার কোনো না কোনো কার্ড খোয়া যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, তখনই আপনাকে বেনাগরিক করে দেওয়ার একটা প্রক্রিয়া চালু হয়ে যাবে। এরকম একটা চালু করার চেষ্টা করেছিল মোদী সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে, কিন্তু সুপ্রিম কোর্ট তা হতে দেয়নি। আর এখানেই এক চরম লজ্জার হাত থেকে বেঁচে গেল বঙ্গ বিজেপি। দেখেন, নন্দীগ্রাম হারার অনেক কারণ আছে। কোনো 70-30 ফ্যাক্টর নন্দীগ্রামে কাজ করেনি। বুথ সভাপতি থেকে আপনার জেলার সমস্ত অধিকারীর লোকজন, আপনার পঞ্চায়েত মেম্বার থেকে জেলা পরিষদ, এমএলএ, এমপি, সবই তার লোকজন, তার পছন্দের, তার শিখণ্ডী, তার যে জুতা পালিশ করতে পারবে সেরকম লোকজনকে সেটা বসিয়ে রেখেছিল। সাবরেজ হয়েছে। শুভেন্দুর সাথে সিপিএম এর গোপন আতাত ছিল। আচ্ছা, সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে গোপন আতাত ছিল। শুভেন্দু অধিকারী চাকরি চোর, শুভেন্দু অধিকারী ট্রিপল চোর, শুভেন্দু অধিকারী চাকরি চুরি করতে করতে যারা নন্দীগ্রাম আন্দোলনে শহীদ হয়েছিল তাদেরও চাকরি চুরি করেছে। কতটা নিম্নমানের না হলে, কতটা নৃশংস না হলে এই কাজ করতে পারে। শহীদ পরিবার একজন মারা গেছে, এটা অন্য সেন্টিমেন্ট সেখানে। তাদের জন্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় রেলমন্ত্রী ছিলেন, চাকরির সুযোগ করে দিলেন, সেই কোটাকে বিক্রি করেছেন। এই যে দাদার অনুগামী যেটা করেন না, এটা আমরা ধরে ফেলেছিলাম। এটা সবংয়ের একটা প্রেসে দাদার অনুগামীর ব্যানার তৈরি হতো। আমাদের হলদিয়াটা ছোট হাতিতে করে এই ব্যানার নিয়ে চলে এসেছিল সবাই। কোনো দাদার অনুগামীর কোনো লোক মারেন, প্রেসকে পয়সা দিয়ে দিয়েছে, ওরা এসে মারা চলাকালীন আমরা হাতে নাতে ধরেছি। কিভাবে চরম লজ্জার হাত থেকে বাঁচলো সেটা এবার বলি। দেখুন, বঙ্গ বিজেপির একটা বড় অংশের ভোট মতুয়া ভোট। 2 কোটি মতুয়া থাকেন পশ্চিমবঙ্গে, প্রায় 2 কোটি, এক্সাক্ট ফিগার তো নেই। তো তারা প্রায় 39টা আসনে, তারাই কিন্তু নির্ণায়ক ফ্যাক্টর। তারা যেদিকে ভোট দেবেন, এই 39টা আসন তারাই জিতবে। আর বিজেপি বরাবর সেই গাজর ঝুলিয়ে রেখেছে, তোমাদের নাগরিকত্ব দেব, তোমাদের নাগরিকত্ব দেব, এই আশায় মতুয়ারাও ঝুলছেন। তারাও ভাবছেন বিজেপি বোধহয় নাগরিকত্ব দেবে। ওদিকে সরকার সংখ্যালঘু হয়ে গিয়েছে, যে কোনো দিন পড়ে যেতে পারে নাগরিকত্ব বিষবাহ জলে। ফলে
এই যে যারা মতুয়া, যারা বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে এসছেন, এই মতুয়া, নমশূদ্র এইসব সম্প্রদায়ের মানুষের কাছে কাগজ বলতে কি আছে? ওই আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, আর রেশন কার্ড আছে। তাদের জন্মের শংসাপত্র চাইলে তারা দিতে পারবেন না, কারণ তারা বাংলাদেশে জন্মেছেন। তাদের পূর্বপুরুষের জন্মের পরিচয়পত্র দিতে পারবেন না, কারণ তারা বাংলাদেশে জন্মেছেন। অনেকেই উদ্বাস্তু হয়ে এসছেন, জমি বাড়ি অনেকেরই নেই এখানে, অনেকেই এখানে মাধ্যমিক পরীক্ষা দেননি। তাহলে এই যে বড় অংশের একটা মতুয়া ভোট বিজেপির কাছ থেকে চলে যাবে, যদি বিহারের যে প্রক্রিয়া চালু হয়েছিল সেই প্রক্রিয়া বাংলাতেও চালু থাকবে। কিন্তু সুপ্রিম কোর্ট যখন বলে দিল আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডকে অ্যালাউ করতে হবে, তখন স্বস্তির নিঃশ্বাস ফেলল বঙ্গ বিজেপি। কারণ তারা জানে যে মতুয়াদের এই বড় অংশের ভোট বাদ চলে যাবে। যদি জন্মের কাগজ চাওয়া হয়, শংসাপত্র চাওয়া হয়, বাবা মায়ের জন্মের শংসাপত্র চাওয়া হয়, যদি জমি বাড়ির দলিল চাওয়া হয়, যদি মাধ্যমিকের সার্টিফিকেট বা শংসাপত্র চাওয়া হয়, তাহলে অধিকাংশ মতুয়াই তা দিতে পারবেন না। এই যে ৩৯টা আসন, এই ৩৯টা আসনের মধ্যে অন্তত পক্ষে 25টা আসনে মতুয়ারা ভোটই দিতে পারতেন না। ফলে আমরা যে সমীক্ষা করেছি ৬২টা সিট বিজেপি পেতে পারে, সেখান থেকে 25টা বাদ দিয়ে দিন, কি দাঁড়ায়? বিজেপি ৪০-৪৫-এর মধ্যে আটকে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। এইটা একটা লজ্জাজনক হার। যারা বিগত বিধানসভায় ৭৭টা জিতেছিলেন, তাদের অন্তত এবার বিধানসভায় ৮০টা ৯০টা জেতা উচিত। উল্টে যদি ৪০-৪৫টা হয়ে যায়, তাহলে তো শ্রমিক ভট্টাচার্যের ঘাড়ে আর মাথা থাকবে না। ফলে এই যে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত, এতে কিন্তু বঙ্গ বিজেপি অনেকটা স্বস্তিতে। কারণ তারা বুঝতে পারছে যে আমরা নাগরিকত্ব দিতে না পারলেও ভোটাধিকার অন্তত সরকার কাড়বে না, নির্বাচন কমিশন কাড়বে না। যদি নির্বাচন কমিশন ভোটের অধিকারই কেড়ে নেয় মতুয়াদের, তাহলে মতুয়ারা তো ভোটই দিতে পারবেন না। যারা এতদিন বিজেপিকে ভোট দিয়ে এসছেন, তাদের বড় অংশের মানুষ বিজেপিকে ভোটই দিতে পারবেন না। আর ভোট দিতে না পারলে সেই আসনগুলোতে ভরাডুবি হবে বিজেপি। সেইখান থেকে দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্যদের অনেকটা স্বস্তি দিল সুপ্রিম কোর্টের এই নির্দেশ। এবার এই নির্দেশ সারা দেশে কার্যকর হবে। সারা দেশে কার্যকর আপনার কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, ওদিকে গুজরাট থেকে ত্রিপুরা পর্যন্ত সর্বত্র এই নিয়ম কার্যকর হবে। ফলে এই ইন্টেন্সিভ রিভিউ নামে যে বেনাগরিক করে দেওয়ার চেষ্টা, এটা বহুলাংশে কিন্তু ব্যাহত হবে, ব্যর্থ হবে। চেষ্টাটাই জলে যাবে। কারণ দেশের প্রায় ৮০% মানুষের কাছে আধার কার্ড আছে, না হয় রেশন কার্ড আছে, না হয় ভোটার কার্ড আছে। এই যে এই কার্ডগুলো আছে, এর ফলে ইনসেনটিভ রিভিউ করার কোনো মানেই আর রইল না। তবুও ইনসেনটিভ রিভিউ করতে হবে, নির্বাচন কমিশনের মান বাঁচাতে হবে, দেশের মানুষের কষ্টের টাকা, ট্যাক্সের টাকা, কয়েক কোটি টাকা, কয়েকশো কোটি টাকা এইভাবে জলে চলে যাবে। ইন্টেন্সিভ রিভিউ কিছুই হবে না, কারণ সবার কাছেই প্রায় এগুলো আছে। ফলে এই যে জন্মের সার্টিফিকেট বা বাবা মায়ের জন্মের সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেট বা জমি বাড়ির দলিল, এগুলো না থাকলেও কিন্তু মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এইগুলো নেই কাদের? শহুরে মানুষের অনেকেরই আছে, গ্রামের প্রান্তিক মানুষের অনেকেরই নেই। বিশেষ করে আদিবাসী দলিত এলাকায় এই সবগুলো নেই। আমাদের প্রথম থেকেই বোঝানো হয়েছে, শেখানো হয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড না থাকলে তুমি বিপদে পড়তে পারো, প্যান কার্ড না থাকলে তুমি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে না। ফলে এই আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড আর মানুষের খাদ্যের জন্য প্রায় ৮১ কোটি মানুষকে রেশন দেওয়া হচ্ছে 5 কিলো করে। এই খাদ্যের জন্য রেশন কার্ডটাও জরুরি। অতএব এই 4টে জিনিস মানুষ খুব সযত্নে রাখেন: রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড আর প্যান কার্ড। এই 4টে জিনিসের বাইরে জন্মের শংসাপত্র, জমি বাড়ির দলিল, সবার জমি বাড়ি আছে নাকি? সবাই কি মাধ্যমিক দিয়েছে নাকি? সবার কি পাসপোর্ট থাকে নাকি? তো এইসব অবান্তর কিছু কাগজ চেয়ে আসলে নির্বাচন কমিশন যেটা করতে চেয়েছিল সেই প্রক্রিয়াটাই ব্যর্থ হলো। বারবার এনআরসি সোজা পথে, ঘুরপথে, বাঁকা পথে যেভাবেই লাগু করার চেষ্টা করুক কেন্দ্রীয় সরকার, সেটা কিন্তু ব্যর্থ হচ্ছে। দেশের মানুষ যে এনআরসির পক্ষে না, এটা কিন্তু বারবার প্রমাণিত হয়ে যাচ্ছে। এনআরসি হওয়া উচিত, দেশে অবৈধ অনুপ্রবেশকারীদের এ দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত, সরিয়ে দেওয়া উচিত। কিন্তু সরাবে কোথায়? বাংলাদেশ সরকার যদি অ্যাকসেপ্ট না করে যে এই মানুষগুলোকে তোমরা পাঠাচ্ছ, এরা আদতে বাংলাদেশি, এটা যদি মেনে না নেয়, তাহলে কি সরানো যাবে?
সেই মানুষগুলো এই দেশে থেকেও কিন্তু মানে এমন একটা জায়গায় পৌঁছবে, তারা ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন না, তারা রেলের টিকিট কাটতে পারবেন না, তারা কোথাও ট্রাভেল করতে পারবেন না, কোনো হোটেল বুকিং করতে পারবেন না, সব সুবিধা থেকে তারা বঞ্চিত হতো। আধার কার্ড ভোটার কার্ড আছে বলে এইসব সুবিধা মানুষ পাচ্ছে। এই যে আধার কার্ড ভোটার কার্ড যদি বাতিল হয়ে যায় বা রেশন কার্ড যদি বাতিল হয়ে যায়, মানুষগুলো যাবে কোথায়? এগুলো দেখতে হবে তো। সবসময় আমি আমার ব্যর্থতা ঢাকতে, আমি বর্ডার পাহারা দিতে পারিনি, আমি স্বরাষ্ট্র দপ্তর চালাই, আমি বর্ডার পাহারা দিতে পারিনি, আর তার দায় আমি চাপিয়ে দেবো যারা এসে ঢুকে বসে আছে, চাকরি বাকরি করছে, ব্যবসা করছে, চাষবাস করছে, তাদের উপরে। আমি তখন কেন আটকাইনি যখন তারা ঢুকছিল? এই যে রোহিঙ্গা বাংলাদেশি ঢুকে গেছে, সারা দেশে ছড়িয়ে পড়েছে, বলা হচ্ছে 2 কোটি বাংলাদেশি এবং রোহিঙ্গা ভারতবর্ষে ঢুকে পড়েছে। তো 2 কোটি ঢোকার সময় নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলেন স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রকে যারা লোকজন, তারা কেন ঢুকতে দিয়েছেন? তারা কেন অ্যালাউ করেছেন? আর এই 2 কোটি মানুষের জন্য 140 কোটি মানুষকে কেন বিপাকে ফেলা হচ্ছে? এ প্রশ্ন তো উঠবেই। একজন বৈধ ভোটারও যদি বাদ চলে যান, সেটা আমাদের গণতন্ত্রের পক্ষে লজ্জা। তাই সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে বলেছে যে না, এইগুলোও কিন্তু অ্যালাউ করতে হবে, এবং এইগুলো অ্যালাউ করার জন্যই কিন্তু আজকে কিছুটা হলেও মতুয়া ভোট বিজেপি বাঁচাতে পারবে। যদিও মতুয়া ভোটে একটা বড় অংশের ধস নামতে চলেছে, কারণ মতুয়ারা মনে করছেন তাদের সাথে প্রতারণা হয়েছে, তাদেরকে ঠকানো হয়েছে। বারবার বলা হয়েছে যে তোমরা এবার ভোট দাও, এইবার তোমাদের নাগরিকত্ব দেব, তারপরে আবার বলা হয়েছে আবার ভোট দাও, তোমাদের নাগরিকত্ব দেব। বারবার মতুয়াদের ভোট নেওয়া হয়েছে, কিন্তু নাগরিকত্ব দেওয়া হয়নি। ফলে মতুয়া ভোটে একটা বড় অংশের ধস নেমেছে। আপনি কোচবিহার থেকে নদিয়া, উত্তর 24 পরগনা পর্যন্ত মতুয়াদের ভোটে একটা ব্যাপক ধস আগামী নির্বাচনেই দেখতে পাবে। কিন্তু এই ধসটা আরো বড় হতে পারত যদি বিহারের মতন পশ্চিমবাংলাতেও এই ইন্টেন্সিভ রিভিউর নামে এনআরসি চালু করার চেষ্টা করা হতো। এইটা হচ্ছে বাস্তব সত্য। তাই সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে যে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এগুলো থাকলেই হবে, তাতে কিন্তু অনেকটা স্বস্তিতে বিজেপি, কারণ কিছুটা হলেও তারা মতুয়া ভোট ধরে রাখতে পারবে, আবার তাদের সামনে গাজন ঝোলাতে পারবে যে দেখো পশ্চিমবাংলার আমাদের ক্ষমতায় আনো, আমরা তোমাদের নাগরিকত্ব দেব। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার নাগরিকত্ব দেওয়ার কেউ না। পশ্চিমবঙ্গ সরকার একজন নাগরিককেও নাগরিকত্ব দিতে পারবে না। যদি বাংলায় বিজেপি আসার কোনো সম্ভাবনা নেই, যদি চলেও আসে তাহলেও তারা একজনকেও নাগরিকত্ব দিতে পারবে না। বড় জোর তারা কেন্দ্রীয় সরকারের কাছে প্রার্থনা করতে পারবে যে এদেরকে নাগরিকত্ব দাও। তো কেন্দ্রীয় সরকারের যদি তখন তাদের প্রার্থনা শোনে, এখন কেন শুনছে না? তাহলে এখন কেন নাগরিকত্ব দেওয়া হচ্ছে না মতুয়াদের? এ প্রশ্ন তো উঠবেই। প্রশ্ন অনেক রকম আছে। আর একটা প্রশ্ন আছে যে 75 বছর হয়ে গেলে বিজেপির একটা অলিখিত নিয়ম আছে, আরএসএস এর নিয়ম আছে, পদত্যাগ করতে হয়। সেই পদত্যাগ কি করবেন মোহন ভাগবত এবং নরেন্দ্র মোদী? 11ই সেপ্টেম্বর মোহন ভাগবতের 75তম জন্মদিন, আর 17ই সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর 75তম জন্মদিন হচ্ছে এই সেপ্টেম্বর মাসে 17 তারিখে। এই 7 দিনের ব্যবধানে দুজন 75 বছরে পা দিচ্ছে। এই দুজন কি পদত্যাগ করবেন, নাকি তারা গদি আঁকড়ে বসে থাকবেন? এই নিয়ে আলোচনা করব আজ রাত 8টায়। সকলে ভালো থাকবেন। এ বেলা এ পর্যন্তই। নমস্কার।